সুপ্রিয় শিক্ষার্থী, বর্ণালী একাডেমির পক্ষ থেকে আমি আপনাদেরকে নতুন এপিসোডে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সোহেব হোসেন সোহেব। আজকে আপনাদের এই এপিসোডে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। সাধারণত হিসাব বিজ্ঞানের সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটি থাকে সেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এই হিসাব সমীকরণ প্রভাবটি আমরা সাধারণত বুঝতে পারি না বা অনেক সময় এই সমাধান করতে আমাদের জন্য কষ্ট হয়ে যায় বা সময় লেগে যায়। আজকে আমি সহজে আপনাদেরকে এই হিসাব সমীকরণ সহজ ম্যাথটাকে কিভাবে সহজে আমরা সমাধান করতে পারি সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। ওকে, চলুন। প্রথমত আগে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকে দেওয়া হচ্ছে জনাব রাজু নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে 1 জানুয়ারি 2025 তারিখে ব্যবসা শুরু করেন। এর আগে আমি একটা কথা বলে নিই, প্রত্যেকটা অঙ্ক করার সময় আপনাকে বিষয়টাকে ফিল করতে হবে, মাথা থেকে চিন্তা করতে হবে কিভাবে আমি অঙ্কটাকে সমাধান করব। আর প্রত্যেকটা লেনদেনের সাথে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে। কেননা হিসাব বিজ্ঞান কোনো আপেল গাছ থেকে আপেল পরে নতুন করে কোনো আইনস্টাইন সূত্র তৈরি হয় নাই। হিসাব বিজ্ঞান হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনি দৈনন্দিন জীবনে যে পরিচালনা করেন ওই দৈনন্দিন জীবনের পরিচালনা থেকে তৈরি হওয়া কিছু অঙ্ক। সুতরাং এটি খুবই সহজ করা। তো আমাদের আগে উদ্দীপকটা পড়ে নিতে হবে, এরপর উদ্দীপক দেখে আপনি ছক তৈরি করবেন। কিভাবে এখন উদ্দীপক দেখে ছক তৈরি করবেন দেখেন। আপনাকে প্রশ্ন করছে হিসাব সমীকরণের প্রভাব দেখো। এই ম্যাথটা সাধারণত কয় ধরনের কোশ্চেন থাকে? আপনাকে বলবে প্রমাণ করো যে a = a + ওই, দেখাও যে a = a + ওই, লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ প্রভাব দেখাও, অথবা হিসাব সমীকরণ প্রভাব দেখাও। এই যে হিসাব সমীকরণ প্রভাব দেখাও, a = a + ওই, দেখাও যে a = a + ওই, প্রত্যেকটা উত্তরে কিন্তু টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব। ওকে, তো প্রথম কথা, আমাদের এই উদ্দীপকটা আগে আপনি পড়ে নেবেন। যখন আপনি অঙ্কটা সমাধান করবেন তখন উদ্দীপকটা দেখবেন, দেখার পর আপনি হিসাব সমীকরণ ছক তৈরি করবেন। কিভাবে? প্রথমত দেখেন, প্রথম আপনি হিসাব সমীকরণ গড় তৈরি করার জন্য আমি তো আগে থেকে ছক তৈরি করে রাখছি, কারণ হচ্ছে যেহেতু সময় বেশি লং হয়ে যাবে যার জন্য আমি এটাকে আগে থেকে তৈরি করে রাখছি। প্রথমে আপনারা এরকম দুটো দাগ দিবেন। দাগ দেওয়ার পর প্রথমে আপনার আঁকবেন হচ্ছে তারিখের ঘর, কারণ তারিখের ঘর প্রত্যেকটা বক্সে তারিখের ঘর থাকবে, যেহেতু এখানে তারিখ দেওয়া আছে। ওকে, তারিখের ঘর আঁকার পর দেখেন তো আমি সমীকরণ থেকে কিন্তু এই সমীকরণ প্রভাব বক্সটা তৈরি করি। আপনাকে প্রথমে কি বলছে? এ, দ্যাট মিন্স অ্যাসেটস, তার মানে সম্পদের গড় বক্স আঁকতে হবে। সম্পদ কি শুধুমাত্র এক ধরনের থাকতে পারে? না, সম্পদ কয়েক ধরনের থাকতে পারে। তার মানে নগদ থাকতে পারে, যন্ত্রপাতি থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, ব্যাংক থাকতে পারে। ওকে, তার মানে আমি প্রথমে সম্পদের বক্স তৈরি করব। তার মানে সম্পদের বক্স, সম্পদ বললাম না একটা থাকতে পারে না, অনেকগুলো থাকতে পারে। যেহেতু সম্পদ অনেকগুলো থাকতে পারে সেক্ষেত্রে আমি এখান থেকে দেখে নিব যে কয়টা সম্পদ আছে, সেটা দেখে আমি ওই অনুযায়ী বক্সটা তৈরি করব। আমরা দেখে নিই, প্রথম ব্যবসা শুরু করছে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা। তার মানে এখানে কয়টা সম্পদ তৈরি হয়েছে? 2টি সম্পদ। তারপর হচ্ছে 2 তারিখে আসে বলতেছে ব্যাংক হিসাব খোলেন 30,000 টাকা দিয়ে। ব্যাংক হিসাব খোলেন, খেয়াল করেন, আপনি পকেট থেকে, আপনি ধরেন পকেটের নগদ টাকা, এই টাকা দিয়ে আপনি ব্যাংকে জমা দিচ্ছেন। তার মানে আপনার সম্পদ একদিকে নগদ টাকা কমে গেছে, আরেকদিকে ব্যাংকের টাকা বাড়ছে। তার মানে ব্যাংক আপনার জন্য সম্পদ। ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক হিসাব, ব্যাংক জমা, এগুলো সবগুলো কি সম্পদ। শুধুমাত্র ব্যাংক জমা অতিরিক্তটা দায় হবে। তারপর হচ্ছে এর বাইরে আর কোন সম্পদ আছে কিনা, আর যন্ত্রপাতি এগুলো আছে কিনা আমরা দেখে নেই। আর দেনাদার আছে কিনা, দ্যাট মিন্স প্রাপ্য হিসাব আছে কিনা। দেখেন তো এখানে সবগুলো গ্যারান্টি, এখানে ক্রয়ের সাথে কোনো দেনাদার তৈরি হবে না। এই যে করিমের নিকট 80,000 টাকা বিক্রয় করে নগদে 40,000 টাকা, চেকে 30,000 টাকা পাওয়া গেল। তার মানে 40 আর 30 70, বিক্রি করছে 80, তার মানে এখানে 10,000 টাকা রয়ে গেছে। ওকে, তার মানে 10,000 টাকা রয়ে গেছে, মানে এখনো পর্যন্ত আমি 10,000 টাকা পাই নাই, মানে পাবো। আর পাবো মানে প্রাপ্য হিসাব, তার মানে এখানে একটা সম্পদ তৈরি হয়েছে। তার মানে এই যে প্রাপ্য হিসাব, তার সম্পদ কয়টা হলো? 4টা সম্পদ। দেখেন 4টা সম্পদ পাইছি আমি, 4টার জন্য আমি এই বরাবর একটা দাগ দিলাম, কারণ আমি জানি, আমি আন্দাজ করতে হবে 4টা, যেহেতু সম্পদ 4টার জন্য কয়টা ঘর তৈরি করা, মানে এতটুকু পরিমাণ আপনি জায়গা নিয়ে নেবেন। আমি দিলাম নগদ, আসবাবপত্র, ব্যাংক এবং প্রাপ্য হিসাব, 4টা পরিমাণ জায়গা নিয়ে তারপর বক্স তৈরি করে ফেললাম। ওকে, তারপর কি সমান সমান আপনি ইকুয়ালের ঘরটা আঁকবেন। এরপর হচ্ছে অনেকে এই জিনিসটাকে প্লাস দিয়ে করে, মানে এক্সট্রা ঘর তৈরি করে। আমি কি করছি? বাই প্লাস মালিকানা সত্ত্বকে এক বক্সে নিয়ে আসছি।
উপরে লিখে দিছি দায় প্লাস মালিকানার সত্ত্ব। আর এখানে এবার আমার দায়ের মধ্যে কয়টা দায় থাকে সর্বোচ্চ? পাওনাদার আর একটা হচ্ছে ঋণ। এই পাওনাদার ঋণ থাকে ম্যাক্সিমাম সময়, অনেক সময় বকেয়া বেতন, সেগুলো আলাদা যদি থাকে তাহলে আমরা বক্স তৈরি করব। তার মানে দায়ের বক্স, পাওনাদার একটা, আরেকটা থাকবে কি ঋণ। আমার এখানে কোনো ধরনের ঋণ নাই, যার কারণে আমি ঋণের বক্স দেই না। যদি কোনো দায় নাও থাকে অন্তত একটা বক্স দিবেন, সেটা হচ্ছে পাওনাদারের বক্স। ওকে, কোনো দায় না থাকলে অন্তত একটা বক্স দায়ের দিয়ে রাখবেন। তারপর হচ্ছে কি মালিকানার সত্ত্বের বক্স হচ্ছে মূলধন। তার মানে দুটোকে আমি একসাথে করে দিয়ে দিয়েছি, দায় প্লাস মালিকানার সত্ত্ব। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে দায়ের বক্সটা আপনারা কি করবেন, অন্তত মিনিমাম হলে একটা দিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে দায় প্লাস মালিকানার সত্ত্ব একই বক্সে চলে আসছে, দায় আর পাওনাদার এবং মূলধন। ওকে, এবার আমি মূল যে অঙ্ক সমাধান করা সেটাতে চলে আসতেছি। ওকে, খেয়াল করেন, প্রথম 1 তারিখ থেকে আমি লিখলাম জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে কি বলছে? অঙ্কটা করার সময় আপনাকে ফিল করতে হবে মালিক যা দেয়। আর দুইটা জিনিস আরেকটা কথা বলে দেই, মালিক যা দেয় তাকে বলে মূলধন, মালিক যা নেয় তাকে বলে উত্তোলন। 1 তারিখে মালিক নগদ 1 লক্ষ টাকা ও আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তার মানে নগদ 1 লক্ষ টাকা। খেয়াল করুন, নগদ নামে একটা বক্স আছে কিন্তু, তার মানে নগদ 1 লক্ষ টাকা, নগদ নামে বক্স আছে মানে নগদের করে এই 1 লক্ষ টাকা বসবে। তারপর হচ্ছে কি আসবাবপত্র 20,000 টাকা, তার মানে আসবাবপত্র নামে একটা বক্স আছে, এই আসবাবপত্রের ঘরে 20,000 টাকা বসবে। যা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে বলা হয় মূলধন, তার মানে গ্যারান্টিটাকে কি বলে? মূলধন। 1 লাখ আর আসবাবপত্র 20,000, টোটাল কত মূলধন দিয়েছে মালিক? 1,20,000 টাকা। মূলধন নামে একটা বক্স আছে, তার মানে এখানে 1,20,000 টাকা বসবে। এখন এই হিসাব সমীকরণ অঙ্ক করার সময় আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে এই যে মাঝখানে যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা মানে হচ্ছে ইকুয়াল থাকতে হবে। মানে এই যে সমান চিহ্নের এই পাশ আর সমান চিহ্নের এই পাশটা, দুই পাশে কিন্তু ইকুয়াল থাকতে হবে। তার মানে এই পাশে যদি কোনো আনটি যোগ হয়, এ পাশে যোগ হবে। যদি এ পাশে কোনো আনটি মাইনাস হয়, তাহলে এখানেও মাইনাস হবে। এটাকে বলে দুই পাশে পরিবর্তন করলে সেটাকে বলা হয় নিট পরিবর্তন। আবার আরেকটা পদ্ধতি অঙ্ক হয়, সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। মানে কি? এই যে একটু পরে আমি কাঠামোগত পরিবর্তন অঙ্কটা করাচ্ছি, মানে এন্ট্রিটা করাচ্ছি। দেখেন, জানুয়ারির 2 তারিখে ব্যাংক হিসাব খোলেন 30,000 টাকা। দেখেন তো, জানুয়ারির 2 তারিখে আপনি ব্যাংক হিসাব খুলছেন, এই যে 30,000 টাকা কোথা থেকে দিচ্ছেন? অবশ্যই নগদ টাকা থেকে দিচ্ছেন। তার মানে নগদের বক্স থেকে আপনি এই জানুয়ারি 2 তারিখে আপনি নগদ টাকা থেকে 30,000 টাকা জমা দিচ্ছেন ব্যাংকে। তার মানে নগদ টাকা থেকে কমে গেছে, কমে যাওয়া মানে মাইনাস করতে হবে। এই টাকাটা কোথায় গিয়ে জমা হয়েছে? কোথায় জমা দিলেন? ব্যাংকে। ব্যাংক নামের একটা বক্স আছে, তার মানে 30,000 টাকা ব্যাংকে জমা হয়ে যাবে। দেখেন তো, এই 2 তারিখের লেনদেনটা ব্যাংক হিসাব খোলা 30,000 টাকা, একদিকে নগদ টাকা হ্রাস, আরেকদিকে ব্যাংকের টাকা বৃদ্ধি। তার মানে এই লেনদেনটা সমান চিহ্নের এই পাশে আসে নাই, তাই প্লাস মালিকানার সত্ত্বের বক্সে কোনোটাতেই আসে নাই। তার মানে এই সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন। আর সমান চিহ্নের এপাশে পরিবর্তন, এপাশে পরিবর্তন, ওটাকে বলা হয় নিট পরিবর্তন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি করবেন? এই যে কোনো একটি পাশ পরিবর্তন হওয়াকে বলে কাঠামোগত পরিবর্তন, দুটি পাশ পরিবর্তন হওয়াকে বলে নিট পরিবর্তন। তাহলে এই যে উপরেরটা লেনদেন যেমন নিট পরিবর্তন করছে, এটা করছে কাঠামোগত পরিবর্তন। আপনি ভালোভাবে ফিল করবেন, একটা অঙ্ক শিখবেন, শিকার মতো শিখবেন, যাতে আপনার সারা জীবনে এই অঙ্কটা থাকে। কেননা এটা অনার্স পর্যন্ত আপনাকে এটা জানতেই হবে। অনার্সে আপনি যদি বিবিএ অনার্স করেন, বিবিএ করলে আপনাকে কিন্তু এই সমীকরণ অঙ্ক জানতে হবে, কারণ ওখানেও থাকে এই অঙ্কটা। ওকে, এখন আমি বলছিলাম নিট পরিবর্তনের সময় মানে এপাশ এবং ওপাশের ক্ষেত্রে মাঝখানে কি চিহ্ন থাকে? ইকুয়াল চিহ্ন। মানে আপনাকে এপাশে যদি প্লাস হয়, এপাশেও প্লাস হবে, যদি এপাশে মাইনাস হয় তাহলে এই পাশেও মাইনাস হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি লাস্ট 3 নম্বর অঙ্কটা করি, 3 নম্বর লেনদেনটা করি। নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। এখন দেখবেন, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। কি বলছে? নগদে পণ্য ক্রয়। এই জায়গাটায় আমরা অনেক সময় মিস্টেক করি, বুঝতে পারি না আসলে কোন লেনদেনটা কোন জায়গায় বসাবো, ভুল করে ফেলি। বলছে ক্রয়, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়। ক্রয় মানে ব্যয়, বিক্রয় মানে আয়। বলছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্য ক্রয় মানে ব্যয়, পণ্য বিক্রয় মানে আয়। তার মানে ওই যে মালিকানার সত্ত্বের সূত্র একটা জানতে হবে। মালিকানার সত্ত্বের সূত্র কি? মূলধনের সাথে আয়গুলো যোগ হয়, ব্যয়গুলো বিয়োগ হয়, উত্তোলন মাইনাস হয়। তার মানে ওই সূত্র থেকে বলতে হয় যে ব্যয় মালিকানার সত্ত্বে কি অলওয়েজ হ্রাস করে, আয়
মালিকানা সত্ত্বকে অলওয়েজ বৃদ্ধি করে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এখন ওই মাথায় রেখে আপনাকে অঙ্কটা সমাধান করি। নগদে পণ্য ক্রয় মানে ব্যয়। তার মানে আমি লেনদেনটা শুরুতে আমি বলছি কি পণ্য ক্রয় মানে ব্যয়। ব্যয় কাকে হ্রাস করে? মালিকানা সত্ত্বকে। তাহলে আমি মালিকানা সত্ত্বকে আগে হ্রাস করে ফেলি 40,000 টাকা। অনেকে এই যে দুটো জায়গায় পরিবর্তন করে এই দুটো জায়গায় লিখতে পারেন না। আমি প্রথমে বলি আপনারা আগে এটা কি ব্যয় না আয় না সম্পদ না দায় এগুলো আগে সিলেক্ট করবেন। হিসেবে শ্রেণী 5টা, আয় ব্যয় দায় মালিকানা সত্ত্ব সম্পদ। এই 5টা শ্রেণীর মধ্যে থেকে প্রত্যেকটা লেনদেন ধরে ধরে আপনি সিলেক্ট করবেন কোনটা আয় কোনটা ব্যয়, এগুলো সিলেক্ট করবেন। ওকে, আমি ধরলাম এটা ব্যয়। ব্যয় হিসেবে কি করছে? মালিকানা সত্ত্বকে হ্রাস করছে। এই ব্যয়টা এই ক্রয়টা নগদে, এই ব্যয়টা এই যে ব্যয়টা হলো এই ব্যয়টা কি নগদে নাকি বাকিতে নাকি চেকে? তার মানে 3টা ভাবে লেনদেন হয়, নগদে বাকিতে চেকে। এই 3টা লেনদেন ধরে ধরে আপনি সমাধান করবেন। দেখেন ব্যয় বাবদ আমি মালিকানা সত্ত্বকে হ্রাস করছি। তারপরে কি বলছে? কিসে ব্যয় বলছে? নগদে ক্রয় করছে। তার মানে নগদ নামে একটা বক্স আছে, আমাকে নগদের বক্স থেকে টাকাটা মাইনাস করতে হবে। যদি এটা বাকিতে বলতো তাহলে দায় বৃদ্ধি পাইতো, পাওনাদারের বৃদ্ধি পাইতো। যদি এটা চেকের মাধ্যমে বলতো তাহলে কি হতো? ব্যাংকের টাকা হ্রাস হইতো। তার মানে লেনদেনটা আগে ভাববেন ব্যয় নাকি আয়। ব্যয় মানে মালিকানা সত্ত্ব হ্রাস, নগদে হইছে আমি নগদ টাকা হ্রাস। ওকে, তারপরে 7 নম্বরটা দেখেন, নগদে পণ্য বিক্রয়। বলছিলাম বিক্রয় কি করে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তাহলে বিক্রয় যদি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আমরা আগে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে ফেলবো। কত টাকা বিক্রি করছি? 70,000 টাকা বৃদ্ধি করলাম। ওকে, এরপর দেখবো নগদে না চেকে না বাকিতে, 3 ভাবে লেনদেন হয়। দেখলাম এখানে লেখা আছে নগদে, কি লেখা আছে? নগদে। তার মানে যেহেতু নগদে বিক্রি করছে তার মানে অবশ্যই আপনার নগদ পকেটের টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আপনি নগদের ঘরটা যোগ করেন। দেখেন তো বলছিলাম না ইকুয়াল চিহ্নের এ পাশে যদি বৃদ্ধি পায় তাহলে এ পাশে বৃদ্ধি পাবে, এ পাশে যদি হ্রাস পায় তাহলে এ পাশেও হ্রাস পাবে। এই জিনিসটা মাথায় রেখে আপনি সমীকরণটা সমাধান করবেন। দেখুন সমীকরণ কখনোই আপনার ভুল হবে না। প্রত্যেকটা লেনদেনে আপনি ইকুয়াল করার ট্রাই করবেন। এরপরটা দেখেন জীবন বীমা প্রদান। এই যে জীবন বীমা উত্তোলন এন্ট্রি কয়টা? 4টা। জীবন বীমা আয়কর নগদ উত্তোলন আর কিছু পণ্য উত্তোলন, 4টা এন্ট্রি উত্তোলনের। এখন অনেকে বলতে পারেন জীবন বীমাটা কিভাবে উত্তোলন? ভাই বলেন তো জীবনটা কার? মানুষের। তার মানে একটা প্রতিষ্ঠানের জীবন, প্রতিষ্ঠানে কখনো জীবন হয় না। জীবন হয় কার? মালিকের। মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা নেয় তাহলে তাকে বলে উত্তোলন। মালিক প্রতিষ্ঠানের সুবিধা দিলে তাকে বলা হয় মূলধন। তার মানে জীবন বীমা যেহেতু মালিকের বীমা, অবশ্যই প্রতিষ্ঠান টাকাটা দিছে, আমি এটা উত্তোলন। জীবন বীমা প্রদান, প্রদান কোনো কিছু প্রদান বললে মানে নগদে দিছে, প্রদান বললে মানে চেক কথা উল্লেখ করা না থাকলে মানে নগদে দিছে। তার মানে নগদে দিছে এই টাকাটা। প্রথম কথা এটা কি? উত্তোলন। উত্তোলন কাকে হ্রাস করে? উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। কয় তারিখ? 8 তারিখে উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করছে। এই যে আগে হ্রাস করে দিলাম। তার মানে এটা নগদে, নগদে প্রদান করছে, আর নগদের ঘর মাইনাস হবে। ওকে, তারপর হচ্ছে 15 তারিখ। 15 তারিখে কি বলছে? চেকে ভাড়া প্রদান। এবার এখানে খেয়াল করেন, এই যে ভাড়া, এই যে ভাড়া শব্দটা, ভাড়া মানে কি? ব্যয়। বেতন মানে কি? ব্যয়। উপযোগী বিল, বিদ্যুৎ বিল, অফিস খরচ, ব্যবসা খরচ, আপনার হচ্ছে অবচয়, এগুলো সবই ব্যয়। আর ব্যয় কাকে হ্রাস করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে 9 তারিখের বিষয়টা খেয়াল করুন তো, ভাড়া প্রদান করছে চেকে। এই যে কথাটা চেকে, নগদে বলে না, চেকে। শুধু ভাড়া প্রদান লেখা থাকলে নগদে, অথবা নগদ কথা উল্লেখ করা নগদে, চেকে কথাটা উল্লেখ করছে। তার মানে ভাড়া, প্রথম কথা যে ভাড়া ব্যয়, ব্যয় কাকে হ্রাস করে? মালিকানা সত্ত্বকে। তারপর কি বলছি? যদি নগদ হইতো নগদ টাকা হ্রাস করতো। বলছে কি? চেকে। চেকে মানে কি? ব্যাংকের টাকা কমে গেছে। চেকে দেওয়া মানে ব্যাংকের থেকে 20,000 টাকা চেক দিয়ে দিচ্ছে, কারণ ব্যাংকের টাকা কমে গেছে। এরপরটা দেখেন বীমা প্রদান। আমি এখানে 2টা বীমার কথা উল্লেখ কেন করছি? একটা বীমা আর একটা জীবন বীমা। অনেকে এখানে গোলমাল পাকায়, জীবন বীমা মানে তো না, এটা উত্তোলন। উত্তোলন মানে মালিকানা সত্ত্ব হ্রাস, ঠিক আছে। উত্তোলন মানে মালিকানা সত্ত্ব হ্রাস, ব্যয়ের মালিকানা সত্ত্ব হ্রাস, অঙ্ক ভুল হবে না। বাট এখানে যখন অন্যান্য অঙ্ক সমাধান করতে গেলে যাবেন তখন ধরা খাবেন। জীবন বীমা মানে হচ্ছে উত্তোলনের এন্ট্রি, মানে মালিকের জীবন, যার জন্য প্রতিষ্ঠান দিছে মানে উত্তোলন। বাট এই বীমা শুধু বীমা লেখা থাকলে বুঝে নিবেন এটা প্রতিষ্ঠানের বীমা। শুধু বীমা হচ্ছে প্রতিষ্ঠানের বীমা। তার মানে প্রতিষ্ঠানের বীমার টাকা প্রতিষ্ঠান দিচ্ছে, প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয়।
বিমার টাকা প্রদান করা মানে প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়, যেহেতু প্রতিষ্ঠানের জন্য বিমা করছে। তার মানে 20 তারিখে বিমা প্রদান করছে 20,000 টাকা, সরি 2,000 টাকা, 2,000 টাকা বিমা প্রদান, 2,000 টাকা। তার মানে ব্যয়, ব্যয় কাকে হ্রাস করে? ব্যয় মালিকের শতকে হ্রাস করে। তারপর হচ্ছে প্রধান মানে নগদ, প্রধান মানে নগদ, তার মানে নগদ টাকা কমে গেছে। ওকে, এবার আপনাদের লাস্ট যে দুটো এন্ট্রি, এই দুটো এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি লাস্ট এই দুটো এন্ট্রি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি আশা করি যে হিসাব সমীকরণের পুরো অঙ্কটাই আপনি বুঝতে পারবেন। এই যে লাস্ট কি বলছে, রহিমের নিকট ক্রয় 50,000 টাকা, ওই 50,000 টাকা ক্রয় করে আমি নগদে পাইছি, নগদ প্রদান করছি হচ্ছে 20,000 টাকা। ক্রয় করা তো পাওয়া যায় না, প্রদান করে। আর সেকে আমি প্রদান কথা উল্লেখ করি না, আপনাকে বুঝে নিতে হবে। সেকে মানে 20,000 টাকা। তার মানে এই যে ক্রয় করে করছি কত 50, করছি কত 50, নগদে দিছি কত 20, সেকে দিছি কত 20। এখন লেনদেনটা সমীকরণে বসানোর সময় ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে, সমাধান করতে পারে না। দেখেন কিভাবে করবেন। প্রথম কথা, 22 তারিখ রহিমের নিকট ক্রয় করছি। আমি বলছিলাম ক্রয় মানে কি ব্যয়, বিক্রয় মানে আয়। এই যে ক্রয় মানে ব্যয়, ব্যয় মানে মালিকের সত্য হ্রাস। কত টাকা ক্রয় করছি? 50,000 টাকা। যখনই আপনি ব্যয় করবেন, ওই ব্যয়টাকে আগে মালিকের সত্য হ্রাস করে ফেলবেন। তাহলে 50,000 টাকা পুরো টাকাটাই আমার ব্যয় হয়েছে, রাইট? তার মানে 50,000 টাকা পুরো টাকাটাই আমার কি মূলধনের গড় থেকে মাইনাস হবে। পুরো 50,000 টাকা ক্রয় করছি, তার মানে পুরো 50,000 টাকা ব্যয় হয়েছে। ব্যয় মানে মালিকের সত্য হ্রাস করে ফেলছি। ওকে, এবার আসেন, এই ব্যয় বাবদ নগদে দিছি কত 20, তার মানে নগদের পকেট থেকে চলে গেছে 20,000 টাকা। তারপর সেকে দিছি কি তাকে কত 20,000 টাকা, তার মানে ব্যাংকের কর থেকে আমি তাকে দিছি 20,000 টাকা। এরপর হচ্ছে দেখেন তো, ক্রয় করছি 50, দিছি 20, এখানে দিছি কত 20, টোটাল গেছে কত 40। আর 10 কই, আর 10 কই যাবে? অবশ্যই দেই নাই। তার মানে 40,000 টাকা দিছি, আর 10,000 টাকা দেই নাই। দেই নাই মানে দায় বৃদ্ধি পাইছে। তার মানে কি বৃদ্ধি পাইছে? এসে পাওনা দায়। আমি 20 20 40 দিছি, বাকি 10,000 টাকা আমি এখনো দেই নাই। দেই নাই মানে আমাকে দিতে হবে, দ্যাট মিন্স পাওনাদার অথবা প্রদেয় হিসাব। এই 10,000 টাকা এখানে বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পাইছে। দেখেন এখন ইকুয়াল থাকবে, খেয়াল করুন তো। এখানে 20 20 40 আসছে, এখানে 50 আসছে। বলতে পারেন স্যার এখানে তো মিলে নাই। না, মিলে নাই। কে বলছে? দেখেন তো 10,000 টাকা প্লাস আছে, আর এই 50,000 টাকা মাইনাস আছে। এই প্লাসের টাকাটা এখানে বাদ দেন, মাইনাস 40,000। ক্লিয়ার? কারণ এখানে আমার দায় 10,000 টাকা বৃদ্ধি পাইছে, মানে আমার টাকাটা দেই নাই, তার মানে দিতে হবে, অবশ্যই দায় বৃদ্ধি, এই জন্য পাওনাদারের করে। লাস্ট সর্বশেষ 30 তারিখ করিমের নিকট 80,000 টাকা বিক্রয় করে নগদে 40,000 টাকা ও চেকে 30,000 টাকা পাওয়া গেল। ভালো করে খেয়াল করেন। প্রথম কথা, বিক্রয় করছে, বিক্রয়, বিক্রয় মানে কি আয়, বিক্রয় মানে কি আয়। তার মানে আয়টা কাকে বৃদ্ধি করে? আয় মালিকানার সত্ত্বকে বৃদ্ধি করে। এই যে আয়টা কাকে বৃদ্ধি করে? মালিকানার সত্ত্বকে। কত হাজার টাকা আয় করছি? 80,000 টাকা। আমি আগে মালিকানার সত্ত্ব বৃদ্ধি করে ফেলি। ওকে, কাজ করে ফেললাম। প্রশ্ন হচ্ছে 80,000 টাকা আমি বিক্রয় করলাম, বিক্রয় বাবদ নগদ পাইছি কত 40, ব্যাংকে পাইছি কত 30। তারপরে নগদের পকেটে, নগদের পকেট কত টাকা বাড়ছে? 40,000 টাকা। নগদের গড়টা আমি বৃদ্ধি করব 40,000। তারপরে আমি ব্যাংকে কত টাকা পাইছি? 30,000 টাকা। আমি ব্যাংকে আমার চেকের মাধ্যমে জমা হয়েছে কত 30,000। এই যে ব্যাংকে বৃদ্ধি পাইছে 30,000। খেয়াল করুন তো, বিক্রি করছি কত 80, পাইছি 40 আর 30 কত 70, আর 10,000 টাকা কই পাইছি? পাইনি মানে মারিয়ে দিছে? পাইনি মানে কি মারিয়ে দিছে? না, এমন না, মেরে দেয় নাই আপনাকে। পাইনি মানে আমাকে ভবিষ্যতে পাবো, মানে দেনাদার, মানে আমাকে সে পরে দিবে। তার মানে পরে দিবে মানে আমি পরে পাবো, পাবো মানেই প্রাপ্য, পাবো মানেই প্রাপ্য। তার মানে 40,000 30,000 পাইছি, আর 10,000 রয়ে গেছে, রয়ে গেছে মানে দেনাদার, দ্যাট মিনস প্রাপ্য হিসাব। আর পাবো মানেই প্রাপ্য। ক্লিয়ার? তার মানে 10,000 টাকা দেনাদারে করছে। দেখেন তো ইকুয়াল আছে কিনা? 40 30 70 10 80, এখানে 80 যোগ হয়েছে। প্রত্যেকটা লেনদেন করার সময় আপনাকে ইকুয়াল করে করে করবেন। আপনি লেনদেনটা করতেছেন, লেনদেনটা কি হচ্ছে কিনা, প্রত্যেকটা লেনদেনের সময় আপনি বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করে করে আপনি অঙ্ক সমাধান করবেন। দেখবেন একবার বিশ্লেষণ করে অঙ্ক করবেন, পরের বার আপনাকে বিশ্লেষণ করা লাগবে না, দেখলে আপনি অঙ্ক করতে পারবেন। ওকে।
এবার আমরা উদ্বৃত্ত বের করে ফেলি।